হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে তরলের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। অর্থাৎ এতক্ষণ ধরে বা পুরো চ্যাপ্টারটাতে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে যখন কোনো তরল পদার্থ রাখা হয় তখন তরলের মধ্য থেকে কি উৎপন্ন হয়, ভেপার উৎপন্ন হয় বা বাষ্প উৎপন্ন হয়। তো আজকে আমরা যে পোর্শনটা পড়ব সেটা হচ্ছে ঠিক তার উল্টো। অর্থাৎ যদি কোনো গ্যাসীয় পদার্থকে তরলের মধ্যে রাখা হয় তাহলে সেই গ্যাসীয় পদার্থটাও দেখা যায় তরলে পরিণত হয়। অর্থাৎ সেই গ্যাসীয় পদার্থটা দ্রবীভূত হয় কিসের মধ্যে, তরলের মধ্যে, এবং সেটাকে বলা হয় তরলের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। তো প্রথমেই আমরা এই সংক্রান্ত যে ডেফিনেশনটা পড়ব সেটা হচ্ছে যে তাহলে কোনো তরলের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বলতে আমরা কি বুঝবো। অর্থাৎ তাহলে আমরা দ্রাব্যতার সংজ্ঞাটা দিতে পারি এরকমভাবে যে প্রথমেই আমরা লিখব যে স্থির উষ্ণতায় অর্থাৎ কোনো একটা ফিক্সড টেম্পারেচারে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বা সলভেন্টে সর্বাধিক যত পরিমাণ দ্রবীভূত হয়ে, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই উষ্ণতাতে ওই নির্দিষ্ট পদার্থের দ্রাব্যতা বলে। তাহলে ভেরি ইজি একটা ব্যাপার যে আমরা একটা ফিক্সড টেম্পারেচারে কিছু পরিমাণ দ্রাবক নিলাম, সেই দ্রাবকের মধ্যে আমরা কি করব, গ্যাসীয় পদার্থগুলো আস্তে আস্তে দ্রবীভূত করব। এখানে গ্যাসীয় পদার্থগুলো কি হিসাবে ট্রিট হবে, দ্রাবক হিসাবে, এবং তরলটা ট্রিট করব আমরা দ্রাবক হিসাবে। ঠিক আছে, তো সর্বাধিক যত পরিমাণ দ্রবীভূত হতে পারবে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। আমরা জেনারেলি দ্রাব্যতা বলতে এটাই বুঝি। বা আমরা যখন আমরা দ্রবণ তৈরি করি, ক্লাস 7-8-এ পড়েছো, সম্পৃক্ত দ্রবণের কথা একবার ভেবে দেখো যে জলের মধ্যে আমরা যখন শরবত বানাই তখন চিনি দ্রাবর কাজ করে। তাহলে সেই চিনি যখন জলের মধ্যে বা দ্রাবকের মধ্যে আমরা যখন অল্প অল্প করে মেশাই তখন একটা সময় হয় যার পরে আর কোনো দ্রবীভূত হয় না। তাহলে আমরা বলবো যে যখন সর্বোচ্চ পরিমাণ বা সর্বাধিক পরিমাণ দ্রবীভূত হয়ে দ্রবণটা তৈরি করবে বা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে সেটাই আমরা বলবো সেই গ্যাসীয় পদার্থের এখানে দ্রাব্যতা। ব্যাপারটা বোঝা গেছে? বেশ। জেনারেলি এখানে যে দ্রাবকটা নেওয়া হয় সেই দ্রাবকটাকে নেওয়া হয় একক আয়তনের। একক আয়তন মিন্স দ্রাবকের আয়তনটা জেনারেলি নেওয়া হয় 1 লিটার, আর দ্রাব্য পদার্থ যেগুলোকে নেওয়া হয় তার এককটা হয় গ্রাম ওজনে। বোঝা গেছে? বেশ। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তরলের মধ্যে এই যে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা, এটা যদি আমরা এই তরল পদার্থগুলোকে চেঞ্জ করি, তরল অর্থে এখানে দ্রাবক, যদি আমরা চেঞ্জ করি অর্থাৎ পরিবর্তন করি তাহলে কিন্তু দ্রাব্যতা পরিবর্তিত হবে, হওয়াটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে সমস্ত তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা সমান হবে না, কোনো তরলে বেশি হবে, কোনো তরলে কম হবে। তাই দ্রাবক যদি আমরা পরিবর্তন করে ফেলি তাহলে কিন্তু দ্রাব্যতা পরিবর্তন হবে। পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে যে দ্রাবটা নেওয়া হয়েছে সেই দ্রাবটাও যদি আমরা চেঞ্জ করি তাহলেও কিন্তু দ্রাব্যতার পরিবর্তন হবে। তাহলে দ্রাবক অথবা দ্রাব্য দুটোকেই যদি আমরা চেঞ্জ করি তাহলে দেখা যাবে তার দ্রাব্যতা পরিবর্তন হচ্ছে। এবং পাশাপাশি আমরা আরেকটা জিনিস এখান থেকে বলতে পারবো, আমরা প্রত্যেকে মোল ফ্র্যাকশন পড়েছি, তাই তো? মোল ফ্র্যাকশন মানে হচ্ছে সেই দ্রবণে সেই নির্দিষ্ট পরিমাণ সলিউট যত মোল থাকে সেটাই হচ্ছে তার মোল ফ্র্যাকশন। তাহলে একটা জিনিস ভালো করে ভেবে দেখো, দ্রাব্যতা যত বাড়বে তাহলে দ্রাবকের মধ্যে যে দ্রাবটা আমরা নিচ্ছি তার মোল সংখ্যাটাও নিশ্চয়ই বাড়বে, বাড়াটাই স্বাভাবিক, কারণ সেই দ্রাবটা দ্রবীভূত হচ্ছে দ্রাবকের মধ্যে, তাহলে দ্রাবের মোল সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ মোল সংখ্যা বাড়ছে মানে সেই যে দ্রাবটা আমরা নিচ্ছি তার মোল ফ্র্যাকশনটাও বাড়বে। তাহলে সেটাকে আমরা এক্স বি আকারে লিখতে পারি, ঠিক আছে? বা এখানে আমরা ডাইরেক্ট যেহেতু দ্রাবটাকে আমরা গ্যাস নিয়ে নিচ্ছি সেই জন্য আমরা মোল ফ্র্যাকশন অফ গ্যাস লিখতে পারি। তাহলে আমাদের এটাও লেখা যায় যে দ্রাব্যতা প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ
গ্যাস, অর্থাৎ যে গ্যাসটা আমরা নিচ্ছি বা যে দ্রাব্য পদার্থটা নিচ্ছি তার মোল ভগ্নাংশ যত বাড়বে তত আমরা বুঝবো যে তার দ্রাব্যতা বাড়ছে। অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা বাড়ছে না কমছে সেটা বোঝার জন্য আমাদের মোল ফ্র্যাকশন এর মানটা যদি আমরা বের করে নিই তাহলে আমরা ক্যালকুলেট করতে পারবো। তার কারণটা হচ্ছে গ্যাস যখনই এর মধ্যে দ্রবীভূত হবে তখনই তার মূল সংখ্যাটা কি হবে, ধীরে 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 বাড়তে থাকবে। আর মূল সংখ্যা বাড়লেই সেই যে গ্যাসটা আমরা নিয়েছি বা দ্রাব্য পদার্থটা নিয়েছি তার মোল ফ্র্যাকশনের মানটা বাড়বে, ফলস্বরূপ আমরা সেটা দেখে ক্যালকুলেট করতে পারবো। এখন আমরা দেখব যে কিভাবে এই দ্রাব্যতা বা সলিউবিলিটিটা কিভাবে ঘটে। সাপোজ আমরা এখানে একটা তরল পদার্থ নিয়েছি, এবারে এর মধ্য দিয়ে আমরা গ্যাস প্রবেশ করালাম। ভালো করে বোঝো, তো এই যে গ্যাসের পার্টিকেলগুলো রয়েছে বা অণুগুলো রয়েছে এদের সাথে তরলের পৃষ্ঠতলে যে কণাগুলো রয়েছে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে। এবং এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে বলা হয়ে থাকে আন্তরাণবিক আকর্ষণ বল। এবং জেনারেলি এই যে আকর্ষণ বলটা কাজ করছে এই আকর্ষণ বলটার জন্যই গ্যাসীয় পদার্থগুলো তরলের মধ্যে দ্রবীভূত হয়। তাহলে আমরা লিখতে পারি যে এখানে একটা আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে, ফলস্বরূপ কি হয়, গ্যাসীয় পদার্থগুলো তরলের মধ্যে কি হয় বলো, দ্রবীভূত হয়। তাহলে প্রথমে যখন আমরা গ্যাসীয় মলিকিউলগুলো নেব তখন দেখা যাবে যে গ্যাস অণুগুলো সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এর মধ্য দিয়ে দ্রবীভূত হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তখন এই দ্রবীভূত হওয়ার পরিমাণটা কি হবে, বেশি থাকবে। এবং আমরা আগেই পড়েছি যে যেমন এই গ্যাসগুলো তরলে দ্রবীভূত হবে ঠিক তেমনি উল্টোটাও ঘটবে, অর্থাৎ তরলের বাষ্পায়ন প্রক্রিয়াটাও ঘটবে, অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাও সিমিলারলি ঘটবে একই সাথে। তাহলে প্রথম দিকে দেখা যাবে যে গ্যাসীয় পদার্থগুলো তরলে পরিণত হওয়ার হারটা বেশি এবং আস্তে আস্তে দেখা যাবে যে তরল পদার্থগুলোর গ্যাসীয় পদার্থতে বা বাষ্পে পরিণত হওয়ার হারটা ধীরে 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 বাড়ছে। একটা সময় কি হবে, দুটো ঘটনা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, অর্থাৎ সেই মুহূর্তে এই গ্যাস থেকে তরল এটা পরিণত হওয়ার হার আর তরলের বাষ্পায়ন বা তরল থেকে গ্যাস এটা পরিণত হওয়ার হার দুটো কি হয়ে যাবে, একটা ইকুইলিব্রিয়াম স্টেটে চলে আসবে। এটাকে আমরা বলতে পারি ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল সাম্যাবস্থা। ক্লিয়ার? বেশ, এবার আমাদের নেক্সট যে টপিকটা আসছে, তাহলে আমরা বুঝলাম কেন গ্যাসীয় পদার্থগুলো দ্রবীভূত হলো সেটা আমরা বুঝলাম। এবার আমরা দেখব যে গ্যাসীয় পদার্থগুলো এই যে বিভিন্ন রকম তরলে দ্রবীভূত হচ্ছে এগুলো কিসের কিসের ওপর নির্ভর করে। প্রথমত হচ্ছে এই যে তরল এবং গ্যাসটা নিয়েছি আমরা, সেই তরল ও গ্যাসের প্রকৃতির ওপর, অর্থাৎ আমরা বলতে পারি নেচার অফ সলিউট, সলিউট মিন্স গ্যাস অ্যান্ড সলভেন্ট, এটাও কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ যদি আমরা গ্যাস বা তরল চেঞ্জ করি তাহলে কি হবে, দ্রাব্যতার মানটাও কিন্তু ধীরে 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 পরিবর্তিত হবে। যেমন কতগুলো জিনিস আমরা লিখতে পারি যে সমস্ত গ্যাসকে তরলে পরিণত করা যায় না, কিছু কিছু গ্যাস আছে যাদেরকে তরলে পরিণত করাই যায় না, তাদের ক্ষেত্রে কি হবে, দ্রাব্যতার মানটা অনেকটা কম হবে বা খুবই কম হবে। যেমন আমাদের কতগুলো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেমন হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি গ্যাস, এদের ক্ষেত্রে কি হয়, ভেতরের যে আন্তরাণবিক আকর্ষণ বল সেই আকর্ষণ বলটা কি হয়, নিজেদের মধ্যে অনেকটা কম হয়। ফলস্বরূপ কি হয়, এরা এখানে বা তরলের মধ্যে যখন আমরা দ্রবীভূত করি তখন দেখা যায় তাদের মধ্যে আকর্ষণ বলটাও কি হয়, অনেকটাই কম হয়। তাহলে এখানে নিজেদের মধ্যেও আন্তরাণবিক আকর্ষণ বল কম থাকে এই গ্যাসগুলোর, এবং এই গ্যাসগুলোকে যখন তরলে দ্রবীভূত করা হয় তখন তরলের অণুগুলোর সাথেও যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটা খুবই কম হয়, তাই এদের ক্ষেত্রে দ্রাব্যতা দেখা যায় খুবই কম হয়। আবার কিছু কিছু গ্যাস আছে যেমন CO2, SO2 প্রভৃতি গ্যাস, যাদের মধ্যে ওই আকর্ষণ বলের মানটা খুব বেশি হয়, তাই সহজে কি হয় সেগুলোকে তরলে পরিণত করা যায় এবং সেগুলো
দ্রবীভূত হয়, তরলের মধ্যে দ্রবীভূত হয়। তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই গ্যাসের অণু এবং তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা খুব বেশি, তাই দ্রাব্যতার মানটাও কি হয়, বেশি হয়। ঠিক আছে, ঠিক তেমনিভাবে কিছু কিছু গ্যাস রয়েছে যারা আয়নিত হতে পারে, যেমন HCl, H প্লাস এবং Cl মাইনাস, অর্থাৎ দুটো আয়নে আয়নিত হওয়ার প্রবণতা রয়েছে। অর্থাৎ যখনই এগুলো আয়নিত হয় ভেবে দেখো তখনই কি হয়, মোল সংখ্যা বাড়ে। মোল সংখ্যা বাড়া মানে মোল ফ্র্যাকশন বাড়ে বা মোল ভগ্নাংশ বাড়ে, এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। ফলস্বরূপ কি হয়, দ্রাব্যতা বাড়ে বা বেশি হয়। ঠিক আছে, আবার কিছু কিছু পদার্থ রয়েছে যেমন অ্যামোনিয়া, এদের ক্ষেত্রে দেখা যায় জলে দ্রাব্যতা অত্যাধিক পরিমাণে হয়। ঠিক আছে, কারণ এখানে এরা NH4 প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করতে পারে, তাই দ্রাব্যতা বেশি হয়। আবার এই অ্যামোনিয়াকেই যদি আমরা বেনজিন বা ক্লোরোফর্মে রাখি তাহলে দেখা যায় যে তার দ্রাব্যতা খুব একটা বেশি হয় না, কারণ বেনজিন বা ক্লোরোফর্মে এই ধরনের আয়ন উৎপন্ন হয় না। তাহলে আমরা দেখলাম যে তরল বা গ্যাসের প্রকৃতির ওপরে নির্ভর করছে সেই গ্যাসীয় পদার্থটা সেই তরলে কতটা দ্রবীভূত হবে বা দ্রবীভূত হবে না, 1 নম্বর কন্ডিশন। আচ্ছা, 2 নম্বর আমরা লিখতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রার উপর কিভাবে নির্ভর করে। একটা জিনিস ভেবে দেখো যে সলিউটের সাথে সলভেন্ট যদি আমরা যোগ করি তবেই আমরা সলিউশন পাবো। এবার যে কোনো বিক্রিয়া দুটো টাইপের হয়, একটা হয় এক্সোথার্মিক, একটা হয় এন্ডোথার্মিক। এবার কোনো বিক্রিয়া যদি এন্ডোথার্মিক হয়, যেটাকে আমরা বলে থাকি তাপ শোষী, অর্থাৎ সেই বিক্রিয়াটাতে বা বিক্রিয়াটা ঘটাতে গেলে কি হয়, তাপ প্রয়োজন হয়। তো সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যত বাড়াবো দ্রাব্যতা তত বাড়বে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নেক্সট হচ্ছে আরেকটা টাইপ, সেটা হচ্ছে এক্সোথার্মিক, অর্থাৎ যেখানে তাপ উৎপন্ন হয়। তাহলে এই সমস্ত বিক্রিয়াতে তাপ তো প্রয়োজন হয়ই না, বরঞ্চ এখানে তাপ রিলিজ হয় বা মুক্ত হয়ে যায় কিছু পরিমাণ তাপ। তাই এই সমস্ত ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দেখা যায় দ্রাব্যতার পরিমাণ বাড়ার পরিবর্তে কি হয়, কমে যায়। অর্থাৎ টেম্পারেচার প্রপোর্শনাল টু 1 দ্রাব্যতা, অর্থাৎ দ্রাব্যতার সাথে তাপমাত্রা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। নেক্সট আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব 3 নম্বর পোর্শনটা, সেটা হচ্ছে প্রেশার বা চাপ। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন, সেটা হচ্ছে চাপের প্রভাব। দেখা যায় যে কোনো বদ্ধ পাত্রে যত বেশি গ্যাসটার উপর চাপ প্রয়োগ করা হয় সেই তরলের মধ্যে সেই গ্যাসের দ্রাব্যতা তত বেশি হয়। এটা হচ্ছে বিজ্ঞানী হেনরি এই সংক্রান্ত একটা সূত্রও দিয়েছেন, এবং পরীক্ষালব্ধভাবে দেখা গেছে যে কোনো গ্যাস মলিকিউলগুলোর মধ্যে যত বেশি আমরা চাপ দেবো সেই চাপের ফলে তার আয়তনটা সংকুচিত হবে এবং তরলের মধ্যে সেটা সহজেই দ্রবীভূত হবে। তাহলে খুব সহজেই আমরা লিখতে পারি যে স্থির উষ্ণতাতে চাপ যদি আমরা বৃদ্ধি করি তাহলে আমরা লিখব স্থির উষ্ণতায় চাপ যদি আমরা বৃদ্ধি করি তাহলে সেই তরলের মধ্যে গ্যাসের যে দ্রাব্যতা সেই দ্রাব্যতা কি হয়, বৃদ্ধি পায়। আবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই চাপটাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে সেই চাপ প্রপোর্শনাল টু লেখা যেতে পারে সেই গ্যাসের মোল ভগ্নাংশ। কেন? কারণ হচ্ছে আমরা একটু আগেই দেখলাম যে কোনো গ্যাসের দ্রাব্যতা পরিমাপ করা হয় তার মোল ভগ্নাংশ দ্বারা, অর্থাৎ যত মোল ভগ্নাংশের পরিমাণ বাড়বে, অর্থাৎ কোনো একটা দ্রবণের মধ্যে সেই নির্দিষ্ট গ্যাসের মোল ফ্র্যাকশনের মান যত বাড়বে তত সেই গ্যাসের দ্রাব্যতা বাড়বে। এটা আমাদের কাছে গ্রহণীয় বা গ্রহণযোগ্য, বা এটা আমরা দেখেছি। ঠিক আছে, যে যত সেই দ্রবণটার মধ্যে তার মোল ভগ্নাংশ বাড়ছে তার মানে তার মোল সংখ্যাটা বাড়ছে, তত সেটা দ্রবীভূত হচ্ছে, সেই জন্যই মোল সংখ্যাটা বাড়ছে, তাই তার দ্রাব্যতাটা বাড়ছে। তাহলে আমরা লিখতে পারি পি প্রপোর্শনাল টু হচ্ছে মোল ফ্র্যাকশন অফ গ্যাস। তো এই সূত্রটাই হলো হেনরির সূত্র। হেনরির সূত্র তিনি বললেন, তো হেনরি বললেন যে
স্থির উষ্ণতাতে কোনো গ্যাসের যে চাপ সেটা তার দ্রাব্যতার সাথে সমানুপাতিক, এবং সেটা দ্রাব্যতার সাথে সমানুপাতিক মানেই সেটা সেই গ্যাসের মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশের সাথে সমানুপাতিক। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা সহজেই এইভাবে লিখতে পারি যে পি সমান কেইচ ইন্টু এক্স গ্যাস, কারণ প্রথমে আমরা লিখব পি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস, সমান চিহ্ন দিলে যে ধ্রুবকটা আসবে সেটাকে আমরা বলবো সমানুপাতিক ধ্রুবক, বা হেনরির নাম অনুসারে এটাকে বলা হয়ে থাকে হেনরিজ কনস্ট্যান্ট, ঠিক আছে, বা হেনরির ধ্রুবক। তাহলে আমাদের যে মেন ইকুয়েশন এলো সেই ইকুয়েশনটা হচ্ছে পি সমান কেইচ ইন্টু এক্স। যে পিটাকে ধরে নেওয়া হয় সেই নির্দিষ্ট গ্যাসের চাপ, বা বলা হয় পার্শিয়াল প্রেসার, বা হচ্ছে আংশিক চাপ। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, কেইচ সমান আমরা লিখতে পারি পি বাই মোল ফ্র্যাকশন অফ গ্যাস। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবারে মোল ফ্র্যাকশনে সাধারণভাবে কোনো ইউনিট নেই, তাই আমাদের এই পি বা চাপের যে সমস্ত ইউনিট, অ্যাটমসফিয়ার, বার, এই ইউনিটগুলোই কেএইচ এর ইউনিট বা একক হিসাবে ধরে নেওয়া থাকে। বোঝা গেছে? বেশ, এবার আমাদের একটা জিনিস দেখতে হবে যে কেএইচের ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে। এই কেএইচের ভ্যালুগুলো আমরা যদি সলিউট বা সলভেন্ট যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু কেএইচের ভ্যালুগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে আমাদের মেন যে ইকুয়েশনটা আমরা পেলাম হেনরির ল থেকে, প্রথম ইকুয়েশনটা আমাদের দাঁড়ালো পি সমান কেইচ ইন্টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস। পি মানে হচ্ছে সেই গ্যাসের প্রেসার বা পার্শিয়াল প্রেসার। এখান থেকে আমরা পেয়েছি কেইচ সমান পি বাই মোল ফ্র্যাকশন অফ গ্যাস। এখান থেকে আমরা পেয়েছি কেইচ প্রপোর্শনাল টু 1 বাই মোল ফ্র্যাকশন অফ গ্যাস। এটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি যে কেএইচ বাড়লে গ্যাসের দ্রাব্যতা কমবে, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ কেইচের ভ্যালু যদি বেশি হয় তাহলে গ্যাসের দ্রাব্যতার মান কিন্তু কম হবে। একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, এরকম যদি কোনোদিনও পরীক্ষায় কোশ্চেন আসে, কতগুলো গ্যাসের মনে করো নাম দেওয়া আছে, সাথে সাথে কেইচের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এখানে গ্যাস হিসাবে দেওয়া আছে হিলিয়াম, অক্সিজেন, এবং মনে করো দেওয়া আছে হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন দেওয়া আছে, ঠিক আছে? আর এর ভ্যালুগুলো দেওয়া আছে 140, তারপর দেওয়া আছে 75 এবং 35। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে কেইচের ভ্যালুটা যত নিচে দিকে আসছে তত কি হচ্ছে, আস্তে আস্তে কমছে। কেইচের ভ্যালুটা কমছে, এর অর্থ হচ্ছে যত নিচে দিকে আমরা যাব তত দ্রাব্যতা কি হবে, বাড়বে। সেই জন্যই দেখা যায় যে এই যে হিলিয়াম, এটা প্রায় অদ্রাব্য হয়, এবং এদের মধ্যে অক্সিজেনটা সবথেকে বেশি দ্রাব্য হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা আমরা পেলাম। দ্বিতীয়ত হচ্ছে টেম্পারেচারের সাথে কিভাবে তাহলে এটা সম্পর্কিত হবে। দেখা যায় যে টেম্পারেচার যদি বাড়ানো হয় ইন জেনারেল, তাহলে কেইচের পরিমাণটা ইন জেনারেল বৃদ্ধি পায়, এবং কেইচের মানটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হয়, কোনো গ্যাসের মোল ফ্র্যাকশনের মান কমে যায়, ফলস্বরূপ দ্রাব্যতা কমে যায়। তাহলে এখন থেকে আমরা যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে তাপমাত্রা যদি বাড়ায় তাহলে কোনো গ্যাসের দ্রাব্যতা কিন্তু কমবে। জেনারেলি যে কোনো জিনিসের ক্ষেত্রে আমাদের সাধারণভাবে বেশিরভাগ রিয়েকশনও এখানে আমাদের এক্সোথার্মিক টাইপেরই হয়, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ইন জেনারেল আমাদের টেম্পারেচার বাড়ালে দ্রাব্যতার মানটা কি হবে, কমে যাবে, ঠিক আছে? কারণ ইন জেনারেল কেইচের মানটা টেম্পারেচার বাড়ালে বাড়ে। সেই জন্য কি হচ্ছে, এই ইকুয়েশন থেকে আমরা এবার দেখব যে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমবে, এবং জেনারেলি যদি কেইচের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলেও তার দ্রাব্যতার মানটা কমবে। এর একটা এক্সাম্পল কতগুলো আমরা এবার দেখব যে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমছে এবং তাপমাত্রা কম হলে দ্রাব্যতা বাড়ছে, এর কতগুলো বাস্তব প্রয়োগ আমরা এবার দেখব। তো প্রথমেই হচ্ছে সামুদ্রিক না, এটা লেখো জলজ প্রাণীরা। জলজ প্রাণীরা ঠান্ডা জলে বাস করতে চায় কেন? তার কারণটা হচ্ছে ঠান্ডা জল গরম জল নয়, তার মানেই টেম্পারেচার বা তাপমাত্রার পরিমাণটা কম। তাপমাত্রার পরিমাণ কম মানেই জলের মধ্যে যে O2 রয়েছে
সেই অক্সিজেনের দ্রাব্যতা বেশি হবে, কারণ আমরা দেখেছি তাপমাত্রা কম থাকলে গ্যাসের দ্রাব্যতা বেশি হয়, আর তাপমাত্রা বেশি হলে দ্রাব্যতা কম হয়। তাহলে O2 যদি বেশি পরিমাণে দ্রাব্য থাকে জলের মধ্যে, তাহলে আমরা লিখতে পারি জলজ প্রাণীদের প্রশ্বাস নিতে বলো কি হবে, সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ব্যাখ্যা খুব সহজেই পেলাম। আচ্ছা, নাম্বার 2 আমরা যেটা দেখব বা যে এক্সপ্লেনেশনটা আমরা দেখব, যে টেম্পারেচারের সাথে যেমন আমরা দেখলাম দ্রাব্যতা কমছে, ঠিক তেমনিভাবে এটাও আমরা দেখেছি যে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে। সেই জন্য কি হয়, আমরা যে সোডার বোতল নিই, যদি একটা সোডা যদি রাখি, ঠিক আছে, আমরা দেখেছি যে সোডার মধ্যে বা কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো ঠান্ডা যে পানীয়গুলো আমরা ব্যবহার করি বা খাই, তার মধ্যে কি থাকে, CO2 গ্যাস অতিরিক্ত চাপে দ্রবীভূত থাকে। কারণ আমরা একটু আগে হেনরির সূত্র থেকে পেয়েছি যে যখন চাপ বাড়ানো হয় তখন কোনো গ্যাসের দ্রাব্যতা কি হয়, বৃদ্ধি পায়। তাই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে যদি আমাদের এখানে বদ্ধ করে রাখা হয় এই সোডার মধ্যে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ওই লিকুইডের মধ্যে অতিরিক্ত চাপে কি হয়, দ্রাব্যতা বেড়ে যায় এবং দ্রবীভূত অবস্থাতে থাকে। তাই যখনই বোতলটা হঠাৎ করে খোলা হয়, তখনই বাইরের যে চাপ, সেই চাপের পরিমাণটা অনেকটা কম, বাইরের চাপটা 1 অ্যাটমসফিয়ার আর ভেতরের চাপটা অনেক বেশি। তাই যখনই এটা খোলা হয়, ভেতরের চাপটা হঠাৎ করে সঙ্গে সঙ্গে কমে যায় এবং বাইরের চাপের সাথে কি হয়, সমান হয়ে যায়। তাহলে যখনই ভেতরের চাপটা কমে যায়, তাহলে চাপ কমার সাথে সাথে এর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা রয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্রাব্যতাটা সঙ্গে সঙ্গে কমে যাবে। ফলস্বরূপ কি হবে, সেটা আবার পুনরায় গ্যাসে পরিণত হয়ে বাদ দিকে বেরিয়ে আসতে চাইবে। সেই জন্যই দেখা যায় যে হঠাৎ করে ছিপি খোলার সাথে সাথে কিছুটা তরল কি হয়, এরকম বুদবুদ আকারে সামনের দিকে বেরিয়ে চলে আসে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বেশ, আরেকটা এক্সাম্পল দেখা যাক, যে যখন আমরা খুব উঁচুতে উঠি বা কোনো একটা পাহাড়ে উঠি, তখন সেখানে কি হয়, অত্যাধিক উচ্চতাতে আমরা জানি যে বায়ুর যে চাপ, সে বায়ুর চাপ কমে। ঠিক আছে, বেশ, তোমরা ক্লাস 10-এ পড়েছো যে প্রতি কিলোমিটার উচ্চতাতে বায়ুর চাপ 8.5 সেন্টিমিটার করে কমতে থাকে। তো এতটা চাপ কমার জন্য অত্যাধিক উচ্চতাতে কি হয়, যে গ্যাসগুলো থাকে সেই গ্যাসের দ্রাব্যতাও কমবে, এটা স্বাভাবিক। তাহলে একটা জিনিস ভেবে দেখো, আমাদের যে রক্ত, সেই রক্তের যে অক্সিজেন গ্যাস, সেই গ্যাস কী অবস্থাতে থাকে, দ্রবীভূত অবস্থাতে থাকে। তাহলে চাপ যদি কমে যায়, অর্থাৎ অত্যাধিক উচ্চতাতে এই যে O2 গ্যাস দ্রবীভূত অবস্থাতে আছে, তার দ্রাব্যতা কি হবে, কমে যাবে। তাহলে যখনই সেই O2 গ্যাসের দ্রাব্যতা কমে যাবে, সুতরাং কি হবে, সেই অক্সিজেন গ্যাস আস্তে আস্তে সেই রক্ত থেকে বেরিয়ে আসতে চাইবে এবং আমাদের যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলোর উপর আস্তে আস্তে চাপ প্রয়োগ করবে। ফলস্বরূপ কি হবে, আমাদের সহজেই যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে ক্লান্তি দেখা যাবে এবং আমাদের মস্তিষ্কের মধ্যে একটা অশান্তি বোধ সৃষ্টি হবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বেশ, নেক্সট আমরা আরেকটা বাস্তব প্রয়োগ দেখব, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সমুদ্রের মধ্যে যখন ডুবুরিরা ডুব দেয়, তখন সমুদ্রের অতল গভীরে, যখন সমুদ্রের অনেক গভীরে তারা পৌঁছে যায় সেই ডুবুরিরা, সেখানে দেখা যায় যে জলের যে চাপ, সেই চাপের পরিমাণটা খুব বেশি হয়। তাহলে জলের চাপ যদি খুব বেশি হয়, তাহলে সেই ডুবুরির শরীরে রক্তের মধ্যে যে অক্সিজেন রয়েছে, সেই রক্তে O2 এর দ্রাব্যতা খুব বেশি হয়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে একটা জিনিস ভেবে দেখো, সেই ডুবুরি যখন হঠাৎ করে আবার উপরে উঠে আসবে, তখন বাইরের যে অ্যাটমসফিয়ারিক চাপ, সেই অ্যাটমসফিয়ারিক চাপ হচ্ছে খুব কম। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে চাপটা খুব বেশি ছিল, কোনো অসুবিধা হয়নি, রক্তে অক্সিজেনের দ্রাব্যতা খুব বেশি, কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে যখন উঠে এলো, তখন দেখা গেল যে চাপের পরিমাণটা খুব কমে গেছে। ফলস্বরূপ কী হবে, এই যে O2, এই অক্সিজেনের যে রক্তের দ্রাব্যতা, সেই দ্রাব্যতাটাও কী হবে, হঠাৎ করে ফল করে যাবে বা কমে যাবে। ফলস্বরূপ কী হবে, যে ডুবুরির শরীরে এই যে অক্সিজেন গ্যাসটা,
সেগুলো ওই রক্ত থেকে কি হবে, কোষের মধ্য দিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইবে, বা অনেক সময় এতে করে ডুবুরির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এই ঘটনার থেকে মুক্ত হওয়ার জন্য বা রিলিফ পাওয়ার জন্য কি করা হয়, প্রথম পরামর্শ দেওয়া হয় যে ডুবুরিরা যখন নিচ থেকে ওপরের দিকে উঠবে তখন যেন খুব ধীরে ধীরে উপরের দিকে ওঠে। অর্থাৎ প্রত্যেকটা স্টেপে যখন প্রেশারটা ওপরের দিকে আস্তে আস্তে কমছে বায়ুর বা জলে, তখন প্রত্যেকটা স্টেপে যেন তারা নিজেদিকে মানিয়ে নিতে পারে, অর্থাৎ অ্যাডজাস্ট করে নিতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, বর্তমানে ডুবুরিদের সাথে একটা সিলিন্ডার গ্যাস বেঁধে দেওয়া হয়, সেখানে O2 এর সাথে হিলিয়াম গ্যাস ভরে দেওয়া হয়। অক্সিজেন থাকে 20% এবং হিলিয়াম থাকে সেখানে 80%। এবং আমরা খুব ভালোভাবেই জানি যে হিলিয়াম হচ্ছে অদ্রাব্য, অর্থাৎ হিলিয়ামের দ্রাব্যতা খুবই কম। তাই তখন তারা যে পরিমাণ শ্বাস প্রশ্বাস নিতে পারছিল, ওপরে উঠে আসার পরেও কিন্তু তারা একই পরিমাণ নিতে পারবে এবং তাদের ক্ষেত্রে দেখা যাবে যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটছে না। তাই প্রথমের দিকে অক্সিজেনের সাথে নাইট্রোজেন দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে অক্সিজেনের সাথে 80% হিলিয়াম দেওয়া হলো, যাতে করে এই ডুবুরিদের এই বিপদটা না ঘটে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বেশ, এবার আমরা লাস্ট একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম করব, তাহলে আমাদের এই পোর্শনটা শেষ হবে। আচ্ছা, এখানে দেখো খুব সহজ একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে 298 কেলভিন উষ্ণতায়, অর্থাৎ একটা ফিক্সড আমাদের যে নর্মাল টেম্পারেচার তার কথা বলা হয়েছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কেএইচ ভ্যালুটা দিয়ে দিয়েছে। তাহলে 500 ml সোডাতে তার দ্রবীভূত যে CO2 তার ভর কত হবে। ঠিক আছে, CO2 এর চাপ দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা যে নর্মাল সূত্রটা জানি যে P সমান KH ইন্টু মোল ফ্র্যাকশন অফ গ্যাস, এখানে মোল ফ্র্যাকশন অফ কি করব, CO2 করব। ক্লিয়ার? বেশ, তাহলে ভ্যালুটা কত হবে, গ্যাসের যে চাপ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে চাপ সেটা হচ্ছে 2.5 ATM, কিন্তু এখানে অপর একটা চাপ দিয়েছে দেখো পাস্কেলে। তাহলে কি করব, আমরা এটিএমটাকে পাস্কেলে ট্রান্সফার করে নেব। 1 ATM সমান যদি এত পাস্কেল হয়, তাহলে 2.5 পাস্কেল সমান হবে 1.013 ইন্টু 10⁵ এটা গুণ হলো। বেশ, এবার আমাদের কেএইচের যে ভ্যালু সেটাও দেখো দিয়ে দেওয়া আছে 1.67 ইন্টু 10⁸ ইন্টু মোল ফ্র্যাকশন অফ CO2। এখান থেকে আমাদের কি করতে হবে, কার্বন ডাইঅক্সাইডের ভরটা বের করতে হবে। তো মোল ফ্র্যাকশন অফ CO2 এটা সমান আমরা খুব ভালো করেই জানি যে নাম্বার অফ মোলস অফ CO2 বাই নাম্বার অফ মোলস অফ CO2 প্লাস নাম্বার অফ মোলস অফ সোডা। ঠিক আছে, বেশ, তো এটা আমরা খুব ভালো করেই জানি। তো এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে সোডার কথা বলা হয়েছে, এটাকে আমরা জল লিখে নিলাম, তাহলে আমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বা আরও সহজেই আমরা করতে পারবো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে এই যে দ্রাবের মোল সংখ্যাটা আমাদের কিন্তু দ্রাবকের থেকে অনেকটাই কম হয় বা অনেক গুণ কম হয় ইন জেনারেল। ঠিক আছে, এই ক্যালকুলেশন থেকেই তোমরা বুঝতে পারবে যে মোল ফ্র্যাকশনের মানটা বের করছি, এটাকে যদি আমরা ভাগ করি এর পরিমাণটা বেরোবে অনেক কম। অর্থাৎ যেহেতু নাম্বার অফ মোলস অফ CO2 ইজ ভেরি ভেরি লেস দেন নাম্বার অফ মোলস অফ H2O, তাই আমরা সহজেই এটাও লিখতে পারি যে এটা মানেই হচ্ছে নাম্বার অফ মোলস অফ CO2 বাই নাম্বার অফ মোলস অফ H2O। অর্থাৎ এখানে নিচের পোর্শনটাতে CO2 এর মোল সংখ্যাটা কি হয়ে গেল, নেগলিজিবল হয়ে গেল, কারণ দ্রাবের মোল সংখ্যাটা দ্রাবকের মোল সংখ্যার তুলনায় খুবই নগণ্য। ঠিক আছে, তো দ্রবণের বেশিরভাগ অঙ্কর ক্ষেত্রেই যখনই মোল ফ্র্যাকশন দিয়ে অঙ্ক আসবে, তোমরা নিচের এই পোর্শনের দ্রাবের যে মোল সংখ্যাটা সেটাকে তোমরা নেগলেক্ট করতে পারো, তাহলে তোমাদের অঙ্কটাও মিলবে এবং উত্তরটাও করতে সুবিধা হবে, এবং সেইভাবেই কোশ্চেনগুলো সেট করা থাকে। ঠিক আছে, বেশ, তাহলে আমাদের এবারে অঙ্কটা অনেকটা সহজ হয়ে গেল। বাকি পোর্শনটা আমরা এবার করে নিতে পারবো যে তাহলে মোল ফ্র্যাকশন অফ CO2 এটার ভ্যালুটা তাহলে আমাদের আলটিমেটলি কত দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ CO2, অর্থাৎ কত মোল CO2 আছে। ঠিক আছে, তাহলে কত মোল আছে আমরা জানি না, তাহলে কত মোল বের করার জন্য আমাদের কি বের করতে হবে, প্রদত্ত ভর বাই আণবিক ভর। আণবিক ভর কত, CO2 এর 44, তাহলে ওপরটাতে আমরা লিখলাম x/44। নিচে দেখো যে জলটা দেওয়া আছে সেটা 500 ml দেওয়া আছে। আমরা একটা জিনিস জানি যে জলের যে ঘনত্ব সেটাকে ধরে নেওয়া হয়ে থাকে 1 গ্রাম পার ml, অর্থাৎ পিওর ওয়াটারে জলের আয়তনও যা
ওজনও তাই। তাহলে আমরা এখানে সেই কনসেপ্ট থেকে আমরা এটাকে নিচে লিখতে পারলাম যে জলের প্রদত্ত ভরটা তার মানে 500 গ্রাম। ক্লিয়ার? বেশ। বাই কি হবে? বাই আমাদের লিখতে হবে জলের আণবিক ভর কত? 18। এটা আমরা জানি। এখান থেকে আমরা কি করব? এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করব। ঠিক আছে? তাহলেই আমাদের মানটা হয়ে যাবে। আচ্ছা, প্রথম ইকুয়েশনটা থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এইটা সমান এইটা ইন্টু মোল ফ্র্যাকশন অফ CO2। তাহলে মোল ফ্র্যাকশন অফ CO2 সমান আমরা তো এই মানটা পেয়ে গেছি। তাহলে এই মানটা এবার কি করব? প্রথমকার ইকুয়েশনে যদি পুট করি তাহলে আমাদের সহজেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এটা মুছলাম। তাহলে আমরা লিখলাম এবারে এই যে ভ্যালুটা আছে 2.5 ইন্টু 1.013 ইন্টু 10⁵ সমান 1.67 10⁸ ইন্টু x/44 বাই 500/18। এখান থেকে x এর ভ্যালুটা বের করলে আমাদের CO2 এর ভর বেরিয়ে যাবে। এটা আসবে, তোমরা ক্যালকুলেটারে করে নেবে 1.7 গ্রামের কাছাকাছি। তো খুব সহজ একটা অঙ্ক। আমাদের দেখো এখানে শুধুমাত্র জানতে চেয়েছে মোল ফ্র্যাকশনের কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার কিনা। তো তোমাদের বেশিরভাগ অঙ্কতে সবেরই এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো দেয়। কোথাও জানতে চাই মোল ফ্র্যাকশন জানো কিনা, কোনো কোশ্চেনে জানতে চাই মোলারিটি জানো কিনা, কোনো কোশ্চেনে জানতে চাই মোলালিটি জানো কিনা। এগুলো সম্পর্কে আগেও আমরা ডিসকাস করেছি। তো চ্যাপ্টারটা এখানেই শেষ হলো, পুরো দ্রবণ চ্যাপ্টারটা। ঠিক আছে? তোমরা বইটা খুব ভালো করে পড়বে, টেক্সট বুকটা পড়বে। টেক্সট বুকের শেষে যে সমস্ত সালের প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করবে। তাহলে দেখবে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। এবং টেক্সট বইয়ে দেখবে প্রচুর কোশ্চেন উত্তর আলোচনা করা আছে, সেগুলো রিডিং পড়বে। তাহলে দেখবে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এই চ্যাপ্টারটা এটাই শেষ হলো। এখানেই আমরা এরপরে নতুন আরেকটা ফিজিক্যালের চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ।